নমস্কার। রহস্য, রোমাঞ্চ আর অলৌকিক জগতের অলিগলিতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের প্রিয় স্টোরি টেলার ঈশিতা চ্যানেলে আজকে আরও একবার ফিরে এলাম এক হাড়হীন করা সত্য ঘটনা নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সাবধানে আছেন এবং সুস্থ আছেন। আপনারা কি জানেন, আমাদের চারপাশের এই চেনা জগতের আড়ালে যে আরেকটা অচেনা জগৎ আছে, যেখানে বিজ্ঞানের যুক্তি খাটে না। আজকের ঘটনাটি ঠিক তেমনই এক অন্ধকার জগতের। আপনারা অনেকে অনুরোধ করেছিলেন আমাকে খুব কাছের শহর বারুইপুরের কোনো এক সত্য ঘটনা নিয়ে কথা বলতে। তাই আজকে এমন এক জঘন্য তান্ত্রিক ক্রিয়া আর জিন চালান করার ঘটনা শোনাবো, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তাহলে আর দেরি কেন, কানে হেডফোনটা লাগিয়ে নিন আর ঘরের আলোটা কমিয়ে দিয়ে আজকের বারুইপুরের এই রক্তিম অধ্যায়ে ডুব দেওয়া যাক। বারুইপুরের সেই রক্তিম জিন চালান বারুইপুরের শিয়ালদহ দক্ষিণ শাখার রেল লাইনের ধারে এক পুরনো জমিদার বাড়িতে এই ঘটনাটি ঘটেছিল কয়েক দশক আগে। সেই সময় বারুইপুর এলাকাটি আজকের মতো জনাকীর্ণ ছিল না। চারদিকে ছিল ঘন আমবাগান আর জলাজমি। এলাকার এক ধনী ব্যবসায়ী পরিবারের বড় ছেলে হঠাৎ করেই অদ্ভুত আচরণ শুরু করে, যার কোনো ব্যাখ্যা চিকিৎসকরা দিতে পারছিলেন না। সে রাতে অন্ধকারে একা একা কথা বলতো এবং মাঝে মাঝে তার গলার আওয়াজ পুরোপুরি বদলে গিয়ে কোনো এক বৃদ্ধের মতো শোনাতো। পরিবারটি শেষমেশ কুলতলি থেকে আসা এক নামকরা তান্ত্রিক ও ওঝার শরণাপন্ন হয়, যার নাম ছিল রহমত চাচা। রহমত চাচা বাড়িতে পা দিয়েই গম্ভীর কণ্ঠে ঘোষণা করেন, এই ছেলের ওপর কোনো সাধারণ আত্মা নয়, বরং এক অত্যন্ত শক্তিশালী রক্তমুখী জিন সওয়ার হয়েছে। রহমত চাচা আরো জানালেন, এই জিনকে শান্ত করে বাড়ি থেকে তাড়াতে হলে তাকে তার প্রিয় ভোগ দিয়ে চালান করতে হবে। তিনি নির্দেশ দিলেন, বারুইপুরের উপকণ্ঠে থাকা পরিত্যক্ত এক কসাইখানার পেছনে নির্জন জায়গায় এই জিন চালানোর ব্যবস্থা করতে হবে। চালানের প্রধান উপকরণ হিসেবে তিনি চাইলেন টাটকা গরুর মাংস, যা নির্দিষ্ট কিছু তান্ত্রিক মশলা দিয়ে রান্না করতে হবে। অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে যখন পুরো বারুইপুর শহর নিস্তব্ধ, তখন রহমত চাচা তার দুজন শিষ্যকে নিয়ে সেই পরিত্যক্ত স্থানে পৌঁছলেন। সাথে ছিল সেই ব্যবসায়ী পরিবারের কয়েকজন সাহসী পুরুষ সদস্য, যারা পুরো প্রক্রিয়াটি তদারকি করছিল। আগুনের শিখা যখন দাউ দাউ করে জ্বলছিল, তখন মাংস রান্নার গন্ধে চারপাশের বাতাস কেমন যেন ভারী আর বিষাক্ত হয়ে উঠতে শুরু করলো। রান্না শুরু হতেই রহমত চাচা মাটির হাঁড়ির চারপাশে কালো সুতো দিয়ে একটি বৃত্ত তৈরি করলেন এবং বিড়বিড় করে জিন ডাকার মন্ত্র শুরু করলেন। হঠাৎ করেই চারপাশের আম গাছগুলো কোনো বাতাস ছাড়াই প্রবলভাবে দুলতে শুরু করলো এবং শিয়ালগুলো একসাথে চিৎকার করে উঠল। মাংসের গন্ধে এমন এক আকর্ষণ তৈরি হলো, যা সাধারণ খাবারের গন্ধের চেয়ে অনেক বেশি তীব্র এবং গা গুলিয়ে ওঠা রকমের ছিল। ওঝা তখন তার ঝুড়ি থেকে বের করলেন বিশেষ এক ধরনের নীল রঙের পাউডার, যা আগুনের ওপর ছিটিয়ে দিতেই ধোঁয়াগুলো মানুষের আকৃতি নিতে লাগলো। উপস্থিত সবাই দেখলো আগুনের হলকাগুলো মাটির হাড়ির ওপর ঝুঁকে পড়ছে, যেন অদৃশ্য কেউ সেই বাষ্প সরাসরি টেনে নিচ্ছে। রহমত চাচা তখন চিৎকার করে বলতে লাগলেন, তোর ভোগ তৈরি, গ্রহণ কর আর এই ঘর বাড়ি ছেড়ে বিদায় হ। কিছুক্ষণ পর হাড় চেবানোর এক বিকট শব্দ সেই নির্জন কসাইখানার পেছনের জঙ্গল থেকে ভেসে আসতে শুরু করলো, যা শুনে সবার রক্ত ঠান্ডা হয়ে গেল। উপস্থিত একজন টর্চ জ্বালানোর চেষ্টা করলো। রহমত চাচা কঠোরভাবে নির্দেশ করে বললেন, আলো জ্বাললে সে রুষ্ট হবে, তখন কিন্তু আমাদের কারোর নিস্তার নেই। ঘুটঘুটে অন্ধকারে দেখা গেল মাংসের সেই বড় হাঁড়িটি
মাটি থেকে কয়েক ইঞ্চি ওপরে শূন্যে ভাসছে এবং ভেতর থেকে হাড়গুলো সশব্দে গুঁড়ো হয়ে যাচ্ছে। বাতাসের তাপমাত্রা এত কমে গিয়েছিল যে প্রত্যেকের মুখ দিয়ে সাদা বাষ্প বের হচ্ছিল, অথচ পাশেই বিশাল উনুন জ্বলছিল। রহমত চাচা তখন মাটিতে নিজের হাতের লাঠি দিয়ে বারবার আঘাত করছিলেন এবং জিনটিকে হাড়ির মধ্যে প্রবেশ করতে আদেশ দিচ্ছিলেন। আচমকা এক প্রচন্ড চিৎকারে আকাশ বাতাস কেঁপে উঠল, যা মানুষের গলার স্বর বলে মনে হচ্ছিল না। ধীরে ধীরে সেই ধোঁয়াটে অবয়বটি সংকুচিত হয়ে মাটির হাড়ির ভেতরে ঢুকতে শুরু করলো এবং হাড়িটি সজোরে মাটিতে আছড়ে পড়ল। রহমত চাচা দেরি না করে এক লাফে এগিয়ে গিয়ে একটি মাটির সরা দিয়ে হাড়ির মুখ বন্ধ করে দিলেন এবং তাতে বিশেষ মন্ত্রপুত কবচ সেঁটে দিলেন। তিনি হুঁশিয়ার করে দিলেন যে এই হাড়ির ভেতরে এখন জিনটি বন্দী অবস্থায় আছে এবং একে দ্রুত নদীর মোহনায় নিয়ে বিসর্জন দিতে হবে। 4 জন লোক মিলে যখন হাড়িটি তোলার চেষ্টা করলো, তখন তারা অবাক হয়ে দেখলো যে ছোট ওই হাড়িটি নড়াচড়া করাও অসম্ভব হয়ে পড়েছে, যেন পৃথিবীর সমস্ত ভার ওই একটি মাটির হাড়ির ভেতরে কেন্দ্রীভূত হয়েছে, যা মানুষের পেশিশক্তি দিয়ে বহন করা প্রায় অসাধ্য। ওঝা তখন নিজেই এগিয়ে এসে হাড়িতে হাত দিলেন এবং কিছু মন্ত্র পড়ার পর হাড়িটি হালকা হয়ে গেল। তারা যখন বারুইপুর স্টেশন পেরিয়ে অন্ধকার পথ ধরে নদীর দিকে এগোচ্ছিল, তখন মনে হচ্ছিল চারপাশ থেকে শত শত অদৃশ্য চোখ তাদের অনুসরণ করছে। রাস্তার ধারের ঝোপঝাড় থেকে ফিসফিসানি ভেসে আসছিল এবং মাঝে মাঝে মনে হচ্ছিল কেউ একজন তাদের পিছু পিছু দৌড়াচ্ছে। একজন লোক ভয়ে চিৎকার করে পেছনের দিকে তাকাতেই দেখল রাস্তার ওপর কোনো পা ছাড়াই একটা ছায়া তাদের দিকে এগিয়ে আসছে। রহমত চাচার সাথে সাথে তার ঝুলি থেকে সর্ষা পোড়া বের করে চারপাশে ছিটিয়ে দিলেন, যাতে কোনো অশুভ শক্তি তাদের স্পর্শ করতে না পারে। নদীর পাড়ে পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় শেষ হয়ে আসছিল এবং আকাশের চাঁদ মেঘে ঢাকা পড়ে গেছিল। নদীর জল ছিল সেই রাতে একদম স্থির এবং কালো কুচকুচে, যার গভীরে কি আছে বোঝার কোনো উপায় ছিল না। মোহনায় পৌঁছে রহমত চাচা হাড়িটি নিয়ে নৌকায় চড়ে মাঝ নদীতে গেলেন এবং এক গভীর তান্ত্রিক ক্রিয়া সম্পন্ন করে সেটি জলে ফেলে দিলেন। যখনই হাড়িটি জলে ডুবল, নদীর শান্ত জল হঠাৎ করে উত্তাল হয়ে উঠল এবং একটি বিশাল ঘূর্ণি ঝড় তৈরি হলো, যা নৌকাটিকে প্রায় ডুবিয়ে দিচ্ছিল। জলের তলা থেকে এক অমানসিক আর্তনাদ ভেসে এলো, যা মাইল খানেক দূর থেকে শোনা গিয়েছিল বলে স্থানীয়রা পরে দাবি করেন। নদীর সেই ঘূর্ণির মাঝখান থেকে একজোড়া আগুনের গোলার মতো চোখ ভেসে উঠল এবং পরক্ষণেই তা জলের নিচে মিলিয়েও গেল। রহমত চাচা এবার ক্লান্ত হয়ে নৌকায় ফিরে এলেন। তার গায়ের পাঞ্জাবি তখন ঘামে পুরোপুরি ভিজে গেছে এবং মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তিনি শুধু বললেন, কাজ শেষ। এখন থেকে এই ছেলে আর এই পরিবার একদম সুরক্ষিত, কিন্তু নদীর এই ঘাটে কেউ যেন রাতে না আসে। বাড়ি ফেরার পর দেখা গেল ব্যবসায়ী বাড়ির ছেলেটি তার ঘর থেকে বেরিয়ে এসেছে এবং সে একদম স্বাভাবিক মানুষের মতোই কথা বলছে। তার চোখের সেই অস্বাভাবিক লাল ভাবটা কেটে গেছে এবং সে কিছুই মনে করতে পারল না যে গত কয়েকদিন তার সাথে কি কি ঘটেছিল। কিন্তু রহমত চাচার অবস্থা শোচনীয় হতে শুরু করলো, কারণ তিনি জিন চালান দিলেও সে অপার্থিব শক্তির ক্রোধ থেকে বাঁচতে পারলেন না। বারুইপুর থেকে তার নিজের গ্রামে ফেরার পথেই তিনি এক রহস্যময় দুর্ঘটনার কবলে পড়েন এবং তার দেহটি পাওয়া যায় ঠিক সেই নদীর পাড়ে। তার শরীরের সমস্ত হাড় এমনভাবে ভাঙা ছিল যেন কেউ তাকে প্রবল শক্তিতে মুচড়ে দিয়েছে, ঠিক যেমন করে মাংসের হাড়গুলো ভেঙেছিল। গ্রামবাসী ও পুলিশের কাছে এটি একটি নিছক দুর্ঘটনা মনে হলেও বারুইপুরের এই পরিবারটি জানত এর পেছনের আসল রহস্য। সেই ঘটনার পর থেকে বারুইপুরের সেই পরিত্যক্ত কসাইখানা আর নদীর মোহনাটি মানুষের কাছে অভিশপ্ত বলে পরিচিতি পায়। স্থানীয়রা বলে, অমাবস্যার রাতে এখনো সেই নদীর পাড়ে মাংস রান্নার
তীব্র সুবাস পাওয়া যায় এবং কান পাতলে হাড় চিবানোর শব্দও শোনা যায়। অনেকে দাবি করেন মাঝ নদীতে নৌকায় মাছ ধরার সময় তারা জলের নিচে কোনো এক বিশাল ছায়ার হাত দেখেছে, যা নৌকো উল্টে দেওয়ার চেষ্টা করে। জেলেরা সেই মোহনার আশেপাশে মাছ ধরা বন্ধ করে দেয়, কারণ তাদের জালে মাঝে মাঝেই পচা মাংসের টুকরো আর মানুষের মতো হাড় উঠতে শুরু করে। এই ব্যবসায়ী পরিবারটি পরে সেই বাড়ি বিক্রি করে কলকাতা চলে যায়, কারণ রাতে নাকি বাড়ির দেওয়ালে সেই জিনটির ছায়া দেখা যেত। বারুইপুরের পুরনো মানুষরা আজও নতুন প্রজন্মের কাছে এই জিন চালানের ঘটনা শুনিয়ে তাদের সতর্ক করে দেয়। রহস্যের শেষ এখানেই নয়, কারণ যে ব্যক্তিরা সেই রাতে হাড়ি বহন করেছিল তারাও একে একে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। তাদের প্রত্যেকেরই দাবি ছিল যে রাতে যখন তারা ঘুমানোর চেষ্টা করে তখন এক অদৃশ্য ছায়া তাদের কানে কানে মাংস খাওয়ার কথা বলে। বারুইপুরের সেই জমিদার বাড়িটি এখন আগাছায় ঢেকে গেছে এবং দিনের বেলাতেও কেউ সেখানে প্রবেশের সাহস দেখায় না। স্থানীয় এক সাধু একবার বলেছিলেন, জিনটি পুরোপুরি নদী থেকে চলে যায়নি, বরং সে এই এলাকার মাটিতে নিজের অস্তিত্ব মিশিয়ে দিয়েছে। কোনো কোনো রাতে এলাকার কুকুরগুলো এখনো সেই কসাইখানার দিকে মুখ করে একভাবে করুণ স্বরে কেঁদে ওঠে। যারা এই ঘটনার সাক্ষী ছিল তারা আজও সেই রাতের কথা মনে করলে শিউরে ওঠে এবং মাংসের গন্ধ পেলে আতঙ্কিত হয়ে পড়ে। বারুইপুরের এই জিন চালনার ঘটনাটি আজও বাংলার অন্যতম রহস্যময় ভৌতিক ঘটনা হিসেবে অম্লান হয়ে আছে। বিজ্ঞান হয়তো একে মানসিক বিভ্রান্তি বলে উড়িয়ে দিতে পারে, কিন্তু যারা প্রত্যক্ষদর্শী তাদের কাছে এটা ছিল এক চরম সত্য। জিনকে গরুর মাংস খাইয়ে তুষ্ট করার এই ভয়ঙ্কর তান্ত্রিক পদ্ধতিটি যে কত বড় বিপদ ডেকে আনতে পারে তা বারুইপুরবাসী মর্মে মর্মে উপলব্ধি করেছিল। ওজা রহমত চাচার সেই করুণ মৃত্যু প্রমাণ করে দেয় যে অপার্থিব জগতের সাথে কারবার করা মানে নিজের জীবন বাজি রাখা। সেই নদীর সেই মোহনা আজও রাতের আধারে এক বিভীষিকাময় রূপ ধারণ করে, যা সাধারণ মানুষের বোধগম্য নয়। প্রকৃতি আর অতি প্রাকৃতিকের মাঝখানে যে এক সরু রেখা আছে, বারুইপুরের এই ঘটনাটি তারই এক জলজ্যান্ত উদাহরণ। বর্তমানে আধুনিক বারুইপুর যেখানে বহুতল ভবন আর ভিড় বেড়েছে, সেখানেও পুরনো আমবাগানগুলোর ভেতরে এই রহস্যের গন্ধ কিন্তু লুকিয়ে আছে। শীতের রাতে যখন কুয়াশা পড়ে তখন মাঝে মধ্যে সেই রেল লাইনের ধারের ঝোপ থেকে অস্পষ্ট কোনো ছায়াকে হাঁটতে দেখা যায় বলে লোকে বলে। অনেক যুবক কৌতূহলবশত সেই পরিত্যক্ত কসাইখানায় যাওয়ার চেষ্টা করলেও অজানা এক আতঙ্ক তাদের ফিরিয়ে দেয়। আজও সেই বিশেষ অমাবস্যার রাতে গ্রাম্য বয়স্করা শিশুদের বাইরে বের হতে নিষেধ করেন এবং মাংস রান্নার ঘ্রাণ থেকে দূরে থাকতে বলেন। মানুষের বিশ্বাস, জিনটি হয়তো এখনো কোনো এক নতুন শিকারের অপেক্ষায় আছে, যে তাকে আবারও তৃপ্তি ভরে মাংস খাওয়াবে। এই সত্য ঘটনাটি বারুইপুরের ইতিহাসের পাতায় এক অন্ধকার অধ্যায় হিসেবে রয়ে গেছে, যা সময়ও মুছে দিতে পারেনি। পরিশেষে বলা যায়, আমাদের চারপাশে যা আমরা দেখি না তার মানে এই নয় যে তার কোনো অস্তিত্ব নেই। জিন চালানের মতো জটিল ও ভয়ঙ্কর ক্রিয়াগুলো কেবল সিনেমার গল্প নয়, বরং আমাদের চোখের সামনে ঘটে যাওয়া এক রূঢ় বাস্তবতা। বারুইপুরের এই ঘটনাটি একটি সতর্ক বাণী হিসেবে কাজ করে। অশুভ শক্তির সাথে কখনো কোনো আপোষ করা উচিত না। মাংসের সেই ভোগ ছিল আসলে এক মরণ ফাঁদ, যা একজনকে মুক্তি দিলেও অন্য অনেকের জীবন কেড়ে নিয়েছিল। আজও রাতের নিস্তব্ধতায় বারুইপুরের কোনো কোনো প্রান্তে হাড় চিবানোর সেই কাল্পনিক বা বাস্তব শব্দ এক অজানা শিহরণ জাগিয়ে তোলে। এই ঘটনাটি কেবল একটি ভৌতিক ঘটনা নয়, বরং মানুষের সাহস আর অলৌকিক শক্তির লড়াইয়ের এক অমীমাংসিত ইতিহাস। বারুইপুরের সেই নদীর পাড় থেকে আজও কি সেই হাড় চিবানোর শব্দ ভেসে আসে? উত্তরটা হয়তো রহস্যই থেকে যাবে। আজকের এই জিন চালানোর ঘটনাটি শুনে আপনাদের কেমন লাগলো
তা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। সত্যি বলতে রহস্য আর অন্ধকার জগতের এই হাতছানি থেকে আমাদের কারোরই নিস্তার নেই। যদি আপনাদের কাছেও এমন কোনো সত্যি ভৌতিক অভিজ্ঞতা থেকে থাকে তবে আমাকে মেইল করে পাঠাতে পারেন। পরবর্তী পর্বে হয়তো আপনার পাঠানো গল্পটি আমি শুনিয়ে দেব সবাইকে। আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো এক গা শিউরে ওঠা ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন আর অন্ধকারে চোখ কান খোলা রাখুন। শুভরাত্রি।